22শে জানুয়ারি বুধবার সকাল ছিল কুয়াশায় ঢাকা। সেদিন আমরা টোটো নিয়ে রওনা হয়েছিলাম মা কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। আগের রাত থেকেই ঘন কুয়াশা নেমেছিল। হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা পড়ায় আবহাওয়া পুরো পাল্টে গেছিল। পৌঁছলাম আমরা কঙ্কালীতলা মন্দির। এটি একটি শক্তিপীঠ। কথিত আছে যে এখানে সতী মায়ের কোমরের অংশটা পড়েছিল। এই মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই, রয়েছে দেবীর একটি ছবি এবং এই ছবিটিকেই নিত্য পুজো করা হয়। আমরাও মন্দিরে পুজো দিলাম। ফিরে এলাম আবার শান্তিনিকেতনে এবং ওখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম, যেমন ছাতিমতলা। এখানে একটি ছাতিম গাছের নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যানে বসতেন। সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে ছাতিমতলা। এখন বিশ্বভারতী ইউনিভার্সিটির কনভোকেশনের সময় এই ছাতিমতলার একটি বিশেষ ভূমিকা থাকে। এই হলো শীতকালের ছাতিমতলা, আর এটা শরতের ছাতিমতলা। যখন সেপ্টেম্বর 2019-এ এখানে এসেছিলাম, ঋতুর পরিবর্তনে অনেকটাই তফাৎ হয়ে যায় সবুজ আবরণের। কাছেই রয়েছে উপাসনা গৃহ বা কাঁচ মন্দির। এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1891 সালে নির্মাণ করিয়েছিলেন। এই স্থাপত্যটির চতুর্দিকে রয়েছে কাঁচের দেয়াল এবং এর মেঝে শ্বেতপাথরের। এই 60 ফুট বাই 30 ফুট স্থাপনাটি একসময় ছিল ব্রাহ্মদের প্রার্থনা গৃহ। দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্মদের জন্য কাঁচ মন্দিরের নির্মাণ করেছিলেন, তিনি নিজেই ছিলেন একজন ব্রাহ্মণ। উনি ছিলেন একজন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, যিনি হিন্দু ধর্মের বেদ উপনিষদকে যুক্তিতর্কের আলোকপাতে দেখতেন আর বুঝতেন, এবং তারই এই দর্শনকে তিনি ব্রাহ্ম সমাজের মাধ্যমে জনসাধারণ অবধি পৌঁছে দিতে চেয়েছিলেন। হিন্দু ধর্মে যেমন অনেক দেবদেবীকে পূজা করা হয়, ব্রাহ্ম সমাজে শুধুমাত্র এক ভগবানের উপাসনা করা হতো, এমন ভগবান যার কোনো রূপ নেই, নেমলেস ফর্মলেস এনার্জি। দেবেন্দ্রনাথ ঠাকুর একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে ব্রাহ্ম ধর্ম, যেই গ্রন্থটি হিন্দু ধর্মের বেদ উপনিষদ এবং আধুনিক যুক্তিতর্কের একটি সুন্দর মেলবন্ধন। উপাসনা গৃহ থেকে খানিকটা এগিয়েই রয়েছে একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়ি। এই জায়গাটির নাম তালধ্বজ। ব্রাহ্ম দর্শনের সাথে তালধ্বজ নিবিড়ভাবে জড়িত। কবিগুরু শান্তিনিকেতনে গড়েছিলেন ব্রহ্মচার্য আশ্রম, এবং সেই আশ্রমেরই এক শিক্ষকের নিবাস স্থান ছিল এই কুটির। এই মাটির বাড়িতে থাকতেন তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এই হলো শীতকালের তালধ্বজ, আর এই শরতের তালধ্বজ। বর্ষার ছোঁয়া লাগা সবুজ যেন ধরে রেখেছে শরৎ। এও কথিত আছে যে তালধ্বজর এই তালগাছটি নাকি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার প্রেরণা। বর্ষাকালে কবিগুরু হয়তো এমনই দেখতেন এই তালগাছটিকে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সংঘাত ছাড়িয়ে হিমারে আকাশে বনেসাত কালো মেঘ ঘুরে যায়, একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেরে দেয়। মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি পেলে তার। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্র। মনে মনে ভাববে আকাশে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মন। যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোন। তালধ্বজর কাছাকাছি রয়েছে এই বিশাল বটবৃক্ষ, যেই গাছটি রোপণ করেছিলেন কবিগুরুর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং যেই গাছটি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের সাথে নিবিড়ভাবে জড়িত। পরের দিকে এই বটবৃক্ষের ছায়ায় বসে
কবিগুরু লিখেছিলেন অনেক সাহিত্যিক রচনা। কথিত আছে যে বিশ্বভারতী স্থাপনার সময়কালীন রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটির নিচে 3টে সিঁড়ির ধাপ নির্মাণ করিয়েছিলেন এবং সেই কারণেই হয়তো এই জায়গাটি 3 পাহাড় নামে পরিচিত। সেই প্রাচীন বটবৃক্ষের সামনে আমি আর মাইমা, 3 পাহাড়ের সামনে মামা আর মামি। শান্তিনিকেতনের 3 পাহাড় শীতকালে আর সেই বটবৃক্ষই শরৎকালে। নেচার অর্থাৎ প্রকৃতি রবীন্দ্রনাথকে খুব গভীরভাবে প্রভাবিত করত এবং সেই কারণেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবিগুরু শুরু করেছিলেন ওপেন এয়ার ক্লাসরুমসের প্রথা, যেখানে শিক্ষা ব্যবস্থা ছিল গাছের নিচে বসে। এবং সেই প্রথা এখনো চলে আসছে, যেখানে দেখা যায় উন্মুক্ত আকাশতলে বৃক্ষের নিচে শিক্ষা ব্যবস্থা। কবিগুরুর আইডিওলজি ছিল বিশ্বভারতী হবে সারা বিশ্বের বিদ্যালয়, দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান নেস্ট। পৃথিবীর অনেক প্রান্ত থেকেই স্কলার্স আর আর্টিস্টরা এই বিশ্ববিদ্যালয়ে আসতো এবং এখনো আসে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক ওয়ার্ক অফ আর্ট দেখা যায়, যার মধ্যে অন্যতম হলো ইট দিয়ে তৈরি এই ইগলু। এই ইগলুটি ডিজাইন করেছিলেন জার্মান আর্কিটেক্ট থমাস কফম্যান, যখন উনি এক্সপেরিমেন্ট করছিলেন যে কিভাবে লোকাল ম্যাটেরিয়ালস যেমন মাটি আর ইটকে ব্যবহার করে থার্মালি এফিশিয়েন্ট স্ট্রাকচার বানানো যায়। এর পরের এপিসোডে আমরা ঘুরে আসব সৃজনী শিল্পগ্রাম, যেখানে আমাদের ভারতবর্ষের নানা প্রদেশের ট্র্যাডিশনাল গৃহের স্ট্রাকচারগুলি প্রদর্শন করা আছে। আরও দেখা যায় বাড়ির দেয়ালের ওপর সুন্দর হাতে আঁকা শিল্প। তারপর ঘুরে আসব কোপাই নদীর তীরে। Stay tuned for the next episode and thank you for watching this video.